আরটিভির সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান নিটল টাটা ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার ইসমাইল। দর্শক, এই অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শুক্রবার রাত 12টা 5 মিনিটে সরাসরি। আমরা আজকে আমাদের সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক সাইফুদ্দিন নাসির, শের বাংলা ন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান AK ফাইয়াজুল হক রাজু, এবং আমার বাম পাশে রয়েছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান, এবং পাশে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি মাহমুদুল হাসান নিজামী। আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আপনি চাইলেও আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন, জানাতে পারেন আপনার মতামত, আপনার প্রশ্ন, এবং স্ক্রিনে দেখান আমাদের টেলিফোন নাম্বারগুলোতে আপনি কল করতে পারেন। এবার আমাদের চারজন অতিথির সাথে আমরা কথা বলবো রাজনৈতিক প্রসঙ্গ। বর্তমানে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে এবং জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেশ কিছু আলোচনা হয়েছে এবং সেখানে বেশ কিছু মন্তব্য এসছে। বিএনপির ভিতর থেকে কিছু মন্তব্য এসছে। বদরুজ্জোজা সাহেব বলেছিলেন যে বিএনপির আত্ম অনুসন্ধান প্রয়োজন। মদুদ সাহেব বলেছেন এই বিএনপি দিয়ে কিছুই হবে না। মদুদ সাহেব বলেছেন। সাইদ সাহেবের কথা আমি প্রথমে জানতে চাই, বিএনপি কি গণতান্ত্রিক পথে আছে নাকি তারা পরিবর্তন করতে চাচ্ছে? আপনার কি মনে হয়? না, তারা তো নিজেরাই বলেছে যে তারা যে পথে আছে, তাদের কথার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে যে তারা ঠিক পথে নেই। অর্থাৎ যে পথে তাদের হাঁটা উচিত ঠিক পথে হাঁটছে না। এই মন্তব্যগুলো থেকেই সেটা মনে হয়। তাহলে বিএনপি তার রাজনীতিটা কি? বিএনপি রাজনীতিটা তারা জিয়াউর রহমানের পথে ফিরে যেতে বলেছেন। আচ্ছা, কেউ বলেছেন জিয়াউর রহমান সাহেবের রাজনীতি ধারণ করা, কেউ বলেছেন। তবে আমার মনে হয় যে বিএনপি রাজনীতিতে তারা বর্তমান এবং জিয়াউর রহমানের রাজনীতি, বিএনপি রাজনীতি আমার কাছে তিনটে অধ্যায় মনে হয়। একটা হলো জিয়াউর রহমান সেই সময় যে দলটাকে গড়ে তুলেছিলেন, সেই দলটা জিয়াউর রহমান নিজে নিঃসন্দেহে একজন বীর মুক্তিযোদ্ধা, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় তিনি দল গড়ে তুলেছিলেন এ কথা বলা যাবে না। বরং সেখানে মুক্তিযুদ্ধ, রাজাকার, এই ভাই ভাই তথ্য একই সঙ্গে মুক্তিযুদ্ধ এবং রাজাকারদেরকে নিয়ে তিনি চলেছিলেন। তো সেই দলটা, এবং সেখানে আমরা দেখি যে পাকিস্তানি ধারার যে সমস্ত বক্তব্য জিয়াউর রহমানের সেই সময় চলে এসেছে, তিনি সেখান থেকে ৭১-এর ধারায় দলকে পরিচালনার চেষ্টা করেননি, বরং এই ৭৫-এর পটভূমি পরিবর্তনের মধ্য দিয়ে মুশতাক যেসব ধ্বনি তুলেছিলেন, জিয়াউর রহমান সেই ধ্বনিগুলোকে ধারণ করেছে। এইটা হচ্ছে আমার বিষয়টা, মানে আমার অবজারভেশনটা। কিন্তু পরবর্তীতে আমার মনে হয় যে একসময় দেখা যায় যে বিএনপি থেকে একে একে সব পুরনো যারা মুসলিম লীগের লোকেরা সরে যায়, এবং ৯০-এর গণ অভ্যুত্থানের প্রাককালে বিএনপি তখন দেখা গেছে যে একমাত্র আব্দুল মতিন ছাড়া আর কোনো মানে ৭১-এর যুদ্ধ যেটা বিএনপিতে ছিল না। মতিন মানে যারা মিছিলের সংগ্রামে আমরা তাকে দেখেছি, সেই সময় বিএনপির ভিতরে তরুণরা সামনে এগিয়ে আসে এবং তারা একই সাথে তখন ৩ জোটের আন্দোলন হয়, তারা স্লোগান দেয় যে ৭১-এর হাতিয়ার গর্জে ওঠুক আর একবার, এবং মুক্তিযুদ্ধের ধারায় বিএনপি খানিকটা ফিরে আসে, এবং সেই সময় তারা আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি নতুন মাত্রা লাভ করে। আমার মনে হয় বিএনপি সেই সময় বিএনপি তুলনামূলকভাবে গণতান্ত্রিক বিএনপি এবং গণমুখী বিএনপি, কিন্তু পরবর্তীতে এই যে তার বিকশিত ধারাটাকে বিএনপি ধরে রাখতে পারেনি। পরবর্তীতে বিএনপি আমার মনে হয় বলা যায় যে পথ হারিয়েছে। এখন আপনার মনে হচ্ছে বিএনপি পথ হারিয়েছে, এবং যে কারণেই আমরা এই মন্তব্যগুলো এখন বিএনপি নেতাদের কাছ থেকে শুনতে পাচ্ছি। এখন বিএনপি নেতারা এই মন্তব্যগুলো করার মধ্য দিয়ে জিয়াউর রহমানের বিএনপিতে ফিরে যেতে বলেছেন। তবে আমার মনে হয় জিয়াউর রহমানের বিএনপি নয়, আন্দোলনের রাজপথে খালেদা জিয়ার নেতৃত্বে যে বিএনপি ছিল সেই বিএনপিতে ফিরে যাওয়াটা বরং আরো যৌক্তিক বিষয়। আজকের বিএনপিটা আমার মনে হয় তারেক জিয়ার বিএনপি। আমি তিনটা বিএনপিকে তিন ভাবে দেখতে চাই। জিয়া রহমানের বিএনপি, বেগম খালেদা জিয়ার বিএনপি, এখন খালেদা জিয়া নেতৃত্বে আছেন, কিন্তু যেটা সামনে থেকে শোনা যায় এবং বিভিন্ন ভিতরের খবর হচ্ছে যে এখন তারেক জিয়ার ডাইরেকশনে চলছে, এবং তারেক জিয়ার বিএনপি খানিকটা সন্ত্রাসের পথে এবং ভুল পথে অগ্রসর হয়েছে। তো আমার মতে যে ৯০-এর গণ অভ্যুত্থানের সময় আমরা যে বিএনপিকে দেখেছি, সেই বিএনপি সেই জায়গায় ফিরে গেলে আমার মনে হয় বিএনপি আসল চরিত্র ফিরে পাবে, মানে সংগ্রামের রাস্তায় ফিরে আসবে এবং জনসমর্থন পাবে। অনেক ধন্যবাদ আপনাকে। এবার সাইফুদ্দিন নাসির, আপনার কাছে আসি। আপনি সাইদ সাহেবের বক্তব্য শুনেছেন এবং বিএনপির কথা তিনি বলেছেন, সেই প্রসঙ্গে যদি আপনি কিছু বলতে চান সেটা অ্যাড করবেন। পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই, আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং বেশ কিছু বক্তব্য সেখানে এসছে।
এবং শত শত হাজার হাজার মানুষের উপস্থিতি সেখানে ছিল এবং সেখানে বলা হচ্ছে যে সীমান্ত বিজয়, এর আগে একবার সমুদ্রে বিজয় করেছিলেন, সেখানে সংবর্ধনা পেয়েছেন, এবারে সীমান্ত বিজয়, সেই উপলক্ষে নাগরিক সমাজের পক্ষ থেকে একটা সংবর্ধনা দেওয়া হচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে সিনিয়র সাংবাদিক সাইদ ভাই, উনিও এখানে উপস্থিত আছেন, সহকর্মী ফাইজুল রাজু, আমাদের বন্ধু মানুষ উপস্থিত আছেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকে যে সংবর্ধনা অনুষ্ঠানটি শুরু হয়ে গেল, ঐতিহাসিক শরদ্দি উদ্যান, যেই উদ্যানে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস হতে শুরু করে অনেক ইতিহাস জড়িত, স্মৃতি জড়িত, সেই উদ্যানে বঙ্গবন্ধু কন্যাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। কারা সম্বর্ধনা দিয়েছেন? কোনো রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম থেকে এই সম্বর্ধনা দেওয়া হয় নাই, এটা দেওয়া হয়েছে নাগরিক সমাজের পক্ষ থেকে। এই নাগরিকগুলা কে? এরা হচ্ছে দেশের বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত যারা আছেন, তাদের বরেণ্য ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে সেখানে সম্বর্ধনা দিয়েছেন। কি কারণে সম্বর্ধনা দিয়েছেন? সম্বর্ধনাটা দিয়েছেন বাংলাদেশের দীর্ঘদিনের যে সমস্যা ভারতের সাথে, সেই ৭৪ সালের মুজিব ইন্দিরা চুক্তির আলোকে যে সমস্যাগুলো অমীমাংসিত ছিল, সেই অমীমাংসিত যে সমস্যাগুলো, এগুলো সমাধানের ক্ষেত্রে বলা হচ্ছে কি এটা কি মাননীয় প্রধানমন্ত্রীর একার কৃতিত্ব না, দেশবাসীর, দেশের জনগণের অংশগ্রহণ? দেশের জনগণের অংশগ্রহণ তো অবশ্যই আছে, কিন্তু যে নেতার নেতৃত্বে, যে নেত্রী এটার নেতৃত্ব দিচ্ছেন, দেশ নেতৃত্ব দিচ্ছেন, এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করছেন, যার সুনির্দিষ্ট নির্দেশনায় এই পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলেন, সবাই কাজ করছে ওনার নির্দেশনায়, তাহলে আমরা কৃতিত্বটা মাননীয় প্রধানমন্ত্রীকেই দিতে হবে। কারণ ওনার সঠিক চালকের ভূমিকা থাকার কারণে আজকে এই সাফল্যগুলো আসতে শুরু করেছে। আপনি বলেছেন সমুদ্র বিজয় হয়েছে, এখন সীমান্ত বিজয় হয়েছে। সীমান্ত বিজয় বাঙালির ঘরে ঘরে এবং ছিটমহলবাসীর ঘরে ঘরে হাসির রোল পড়েছে। কারণ এই মানুষগুলি অত্যন্ত অমানবিকভাবে এখানে বসবাস করত, যাদের কোনো নাগরিকত্ব ছিল না। এটা পৃথিবীর কোথাও এ ধরনের সমস্যা ছিল কিনা আমার জানা নাই, থাকলেও থাকতে পারে, কিন্তু এই সমস্যার সমাধান উনি কূটনৈতিকভাবে সমাধান করেছেন এবং ভারতের পার্লামেন্টে পাশ হয়েছে। সেই সাথে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন এবং যে আরো সমস্যা আছে আলোচনা এবং এই আসবে এক মিনিট, আমি সেই সাথে যে তিস্তার ব্যাপারে যে একটু সমস্যা ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এটার ব্যাপারে একটু নেগেটিভ ছিলেন, সেই মমতাকে নিয়ে বাংলাদেশে আসছে। আমরা আশার আলো দেখছি মাননীয় প্রধানমন্ত্রীর সাফল্যে আরো অনেক দূরে গিয়ে যাবে বাংলাদেশ। আমি আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে জনাব আবু সাঈদ খান, তিনি বিএনপির বিষয়ে বেশ কিছু মন্তব্য করেছেন এবং বিএনপির আত্মসমালোচনা অথবা আত্মোপলব্ধি দেশবাসী যেটা লক্ষ্য করছে, সেই বিষয়ে আপনার যদি কিছু বলা থাকে, আর এই গণসংবর্ধনা সম্পর্কে যদি কিছু অ্যাড করেন আপনি। ধন্যবাদ। সর্বপ্রথম আমি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী আজ 30 মে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। একই সাথে সাথে জনাব সিনিয়র সাংবাদিক জনাব শ্রদ্ধাভাজন সাইদ ভাই যে কথাটি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা থেকে জিয়াউর রহমান সরে গিয়েছে, এটা আমি একটু দ্বিমত করতে চাই শ্রদ্ধার সাথে, ওনার সাথে। কারণ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা ছিল অর্থনৈতিক মুক্তি অর্জন করা। আমরা মুক্তিযুদ্ধের মৌলিক 6 দফা যেটা দেখি, সেখানে একটি শব্দও নেই ধর্মীয় যে ব্যাপার নিয়ে, ধর্ম নিরপেক্ষতার কথা আমরা বলছি, অন্যান্য সমাজতন্ত্রের কথা বলছি, একটি শব্দ ওখানে উল্লেখ নেই। মুক্তিযুদ্ধের মূল চেতনা যদি হয়ে থাকে 6 দফা, সেখানে সব 6 দফা ছিল অর্থনৈতিক মুক্তি কথা ছিল সেখানে। এবং অর্থনৈতিক মুক্তির জন্য একটা জাতিকে, একটা দেশকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে জনাব শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতা উত্তরকালে সমস্ত বিভক্তি ভুলে তিনি যারা স্বাধীনতার দ্বিমত পোষণ করছেন তাদেরকে ক্ষমা করে দিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি করতে চেয়েছিলেন, একই চেতনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি সমৃদ্ধ দেশ গড়ার জন্য তিনি চেয়েছিলেন পুরো জাতির ঐক্য।
আমরা স্বাধীনতা অর্জন করেছি, পাকিস্তান অনেক দূরে, অনেক দূরে। পাকিস্তান এখন আমাদের জন্য আর ক্ষতিকর কিছু না। এই ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হলে আমরা অনেক কাজ করতে পারবো। জাতিকে বিভক্তি করে আমরা বিভক্তির মাধ্যমে বর্তমান বিএনপি সম্পর্কে যদি আপনি কিছু বলেন। বর্তমান বিএনপি সম্পর্কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধারাবাহিকতা সঠিক ছিল। বর্তমান বিএনপি সম্পর্কে যে কথা, বেগম খালেদা জিয়া উনি দেশনেত্রী, আপসীন নেত্রী, কোনো সন্দেহ নেই। এবং উনি নবাব সিরাজউদ্দৌলা একজন মির্জাফর দ্বারা আক্রান্ত হয়েছিলেন। বেগম খালেদা জিয়াকে দলের ভিতরে বাইরে থেকে 5,000 মির্জাফর আক্রান্ত করছে, দলের ভিতরে এবং বাইরে। দলের থেকে মির্জাফররা বেগম জিয়ার বিরুদ্ধে, দলের বিরুদ্ধে কাজ করছে। এই ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো সুনিপুণ ধারাবাহিক নেতৃত্ব, সুযোগ্য নেতৃত্বের কথা সিনিয়র নেতৃবৃন্দ বলছেন, সে একটা সুযোগ্য নেতৃত্ব। আগামীতে সেই যে উপলব্ধিটা এখন এসছে, সেই ধারাবাহিকতা বিএনপি নিজেরা সংশোধিত হয়ে আগামী দিনের রাজনীতিতে আত্মপ্রকাশ করবে। আপনি আপনার কাছে আবার আসবে। এবার আমি আপনার কাছে যেতে চাই, জনাব ফায়েজুল হক সাহেব, আপনি রাজু, আপনি এখন বলবেন যে উনি যে কথাটা বলেছেন এবং সাইদ সাহেব যে কথা বলেছেন এবং নাসির সাহেব যে কথা বলেছেন, তার পাশাপাশি যদি এই প্রসঙ্গে যদি আপনি কিছু বলতে চান সেটা বলবেন। পাশাপাশি আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে আগামীতে আরেকটি সংবর্ধনা পেতে যাবেন বা আরেকটি সাফল্য কি আমাদের দেশবাসীর জন্য, দেশের মানুষের জন্য আসবে, সেটা জনাব মোদী আগামী 5, 6, 7 তারিখ বাংলাদেশ ভিজিট করবেন, সেখানে আপনি কোনো সাফল্য দেখতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে শুভেচ্ছা। এই ব্যাপারটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আজকের যেটা হয়ে গেল, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নাগরিক সমাজের পক্ষ থেকে যে সম্বর্ধনা দেওয়া হলো, দেখেন আসলে আমাদেরকে বুঝতে হবে শেখ হাসিনা আজকে কিন্তু বাংলাদেশকে যেই হাইটে নিয়ে গেছেন, ইন্টারন্যাশনাল যদি আপনি জিনিসটাকে দেখেন, আন্তর্জাতিকভাবে দক্ষিণ এশিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এখন বলতে পারেন যে বেশ আপনার প্রাধান্য বিস্তার করছে। তার কারণ হচ্ছে যে ব্যক্তি শেখ হাসিনা এখন একটা ফ্যাক্টর হয়ে গেছে। সে যে এই যে দ্বিপাক্ষিক যে সম্পর্কগুলোর ক্ষেত্রে যে ডিসপিউটগুলো ছিল, সেগুলো কিন্তু উনি বেশ প্র্যাগমেটিক ভাবে, আপনি যদি দেখেন সাম্প্রতিক সময় এবং ইতিপূর্বেও 96 থেকে 2001-এ যখন আওয়ামী লীগ এসেছিল, তখনও কিন্তু ইভেন আন্ডার নন কংগ্রেস গভর্নমেন্ট, অর্থাৎ কংগ্রেসের সঙ্গে বলা হয়ে থাকে বা বিএনপির নেত্রী কয়েক সপ্তাহ আগে, 2-3 সপ্তাহ আগে বলেছিলেন যে আওয়ামী লীগের সঙ্গে কংগ্রেসের নাকি একটা এক্সট্রাঅর্ডিনারি দহরম মহরম আছে। তো ফ্যাক্ট রিমেইনস যে আওয়ামী লীগ সরকার বিগত সময় যে ইন্ডিয়ার সঙ্গে আমার যে দুটো বড় ইস্যু ছিল, সেটা হচ্ছে আপনার গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি, যেটা আর কি গঙ্গার পানি চুক্তি, ওইটা ছিল কিন্তু আপনার নন কংগ্রেস গভর্নমেন্টের আন্ডারে, দেবেগৌড়ার আন্ডারে এটা কিন্তু চুক্তি হয়েছিল। আর এর পরবর্তীতে আইকে গুজরালের সঙ্গে সেটা কিন্তু আপনারা দেখেন হিল ট্র্যাক্সের সঙ্গে, অতএব দুইটাই কিন্তু নন কংগ্রেস গভর্নমেন্ট। তো এই জিনিসগুলো বুঝতে হবে যে ইট ইজ শেখ হাসিনা হু ইজ দি ড্রাইভিং ফোর্স এখানে, সেই কিন্তু এখানে ড্রাইভিং ফোর্স, এবং সেই কিন্তু তার ডিপ্লোম্যাটিক যে তার যে প্রজ্ঞা, মেধা, মনন দিয়ে সে কিন্তু এই চুক্তিগুলো বাস্তবায়নে ইন্ডিয়াকে এক ধরনের বাধ্য করেছে বলতে হবে আমাদেরকে। কারণ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু নানান রকম কারণে কিন্তু সময় আপনারা দেখেছেন ডিলে করা হয়েছে, আমরা আমাদের যা কিছু দেওয়া সবই কিন্তু দিয়েছি। সবচেয়ে বড় কথা, শেখ হাসিনা আজকে কিন্তু অনুকরণীয় হয়ে উঠছে অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোর জন্য। কারণ বাংলাদেশের যে সাম্প্রতিক সময়, বিশেষ করে লাস্ট 5-6 ইয়ার্সে আপনি যদি আমাদের যে ডেভেলপমেন্টের যে ট্রেন্ডটা যদি আপনি দেখেন, সেটা কিন্তু সবার জন্য এখন ধারাবাহিক কোন নেতৃত্বের প্রভাবে এই কাজগুলো হচ্ছে না? মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, তার যোগ্য নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে। এখানে একটা ব্যাপার কি, আমাদের ম্যাক্রো ইকোনমি কিন্তু মোটামুটি স্টেবল ছিল এবং সাস্টেইনেবলি আপনার এটা কিন্তু একটা গ্রোথ ফ্যাক্টর কিন্তু কাজ করেছে, বাট সেইটা কিন্তু আবার ডিমিনিশ হইতে পারতো, অর্থাৎ নিচের দিকেও যেতে পারতো। সেই জায়গাটাকে এটাকে আপনার টেক অফ করে একটা স্টেবল সিচুয়েশনে রাখা বছরের পর বছর, এবং এই যে মধ্যবর্তী আপনার মধ্যম আয়ের দেশে বাংলাদেশকে পরিণত করার যে এই যে একটা যে টার্গেট দিয়ে একটা গোলকে সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করা, এবং সেটা মানুষকে সেখানে আপনার পার্টিসিপেট করতে উদ্বুদ্ধ করা, এই সবগুলো কিন্তু বিষয় কিন্তু আপনার আজকে কিন্তু বলতে পারেন যে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে যাচ্ছে। এবং আপনার বুঝতে হবে যে এগেইনস্ট অল অডস, অর্থাৎ শেখ হাসিনা যখন 1981 সালে বাংলাদেশে আসলেন, তারপরে তাকে নানান রকম ঘাত প্রতিঘাত, দেশি বিদেশি চক্রান্ত, ষড়যন্ত্র এবং
তা সেসব প্রতিহত করতে হয়েছে, অত্যন্ত সাহস দেখাতে হয়েছে, আজও উনি দেখাচ্ছেন। বিশেষ করে স্বাধীনতার বিপক্ষের যে শক্তিটি ছিল তাদেরকে সমূলে বিনাশ করা এবং যে ষড়যন্ত্রগুলো হচ্ছিল বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে, অকার্যকর রাষ্ট্রে পরিণত করা, পাকিস্তানি আদর্শে বা পাকিস্তানি ভাবাদর্শে চলে যাওয়া, ফিরে যাওয়া, এগুলোর বিরুদ্ধে এই চ্যালেঞ্জগুলো কিন্তু খুবই আপনারা বলতে পারেন যে বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। এবং একমাত্র তার রাষ্ট্রনায়কোচিত যে তার ভূমিকা, তার মাধ্যমে কিন্তু আজকে আমরা এই সাফল্য এবং আদর্শের ভিত্তিতে কিন্তু আমরা আগাচ্ছি। একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আদর্শের ভিত্তিতে বাংলাদেশ নামক রাষ্ট্রটি, অর্থাৎ যে জাতিসত্তার আদর্শের ভিত্তিতে, যেই চেতনার ভিত্তিতে বাঙালি জাতীয়তাবাদের যে মূল যে আপনার যে ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন গুলাকে কিন্তু জননেত্রী শেখ হাসিনা বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেগুলোকে কিন্তু প্রায়োরিটিতে নিয়ে আসছেন এবং দেখা যাচ্ছে যে শি ইজ ট্রান্সফর্মিং দিজ ড্রিমস ইনটু রিয়ালিটিজ এই মুহূর্তে। ধন্যবাদ আপনাকে। আমরা তিনজনের বক্তব্য আপনি শুনেছেন এবং বিএনপির পক্ষ থেকে উনি কিছু কথা বলেছেন আপনার বক্তব্যের এগেইনস্টে, এবং পাশাপাশি তারা দুজন বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কৃতিত্ব এবং সেই সাফল্যের জন্য তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে, তিনি সংবর্ধিত হয়েছেন আজকে। এই বিষয়ে আপনার কাছে কিছু ক্যানভাসে চলে গেছে। তো আমি যেখানে বলি যে আমার বন্ধু এখানে বলেছেন, তরুণ বন্ধু, যে আসলে মুক্তিযুদ্ধের চেতনা ছিল 6 দফা। 6 দফা আসলে স্বায়ত্ত শাসনের কর্মসূচি ছিল এবং 6 দফা যখন 1 দফায় পরিণত হয়েছে তখন তো আর 6 দফার কোনো প্রয়োজন পড়ে না। কেন 6 দফা হচ্ছে পাকিস্তানের 2 অংশের মধ্যে কিভাবে বৈষম্যের অবসান ঘটানো যাবে, এই কর্মসূচি মূলত ছিল। এবং মুক্তিযুদ্ধের যে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এগুলো আমাদের সংগ্রামের মধ্যে ছিল। এগুলো যেটা সংবিধানে সন্নিবেশিত হয়েছে, এগুলো মুক্তিযুদ্ধের চেতনা। কিন্তু জিয়া রহমান এটাতে ধারণ করতে পারেননি, এটা ঠিক ব্যাপারটা। কিন্তু এগুলো মুক্তিযুদ্ধের, আমরা যদি মনে দেখি যে আমাদের বিভিন্ন দল কি এখন ধারণ করতে পারছে, আমি সেই জায়গাটা বলি, আমাদের যদি আমরা পিছনে দেখি যে আমাদের বিভিন্ন সংগ্রামের ভিতর থেকে কিন্তু এই দাবিগুলো উঠে এসেছে। যেমন অনেকে বলেন যে সমাজতন্ত্র হঠাৎ করে যুক্ত হয়েছে, তা না। যেমন এখানে যুক্ত ফ্রন্টের কর্মসূচিতেও সেখানে জাতীয়করণের বিষয় ছিল। আমি একেবারে পুরোনো জায়গাতে যাই এবং আওয়ামী লীগ প্রতিষ্ঠার সময় সমাজতন্ত্রের ব্যাপারটা 49 সালের গঠন আওয়ামী লীগের ঘোষণাপত্র ছিল, 64তে ছিল, এমনকি যে নির্বাচনী ইশতেহার সেখানেও কিন্তু সমাজতান্ত্রিক অর্থনীতির কথা সুস্পষ্টভাবে ছিল, 70 নির্বাচনে ছিল। অতএব সমাজতন্ত্রটা নতুন করে আমদানির ব্যাপার না। এবং একটা ভাষাভিত্তিক জাতীয়তাবাদের সংগ্রাম তো ছিলই, এবং যেখান থেকে জাতীয়তাবাদ এসছে, এবং ধর্মনিরপেক্ষতা, রাজনীতি ধর্মের ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ ছিল, প্রতিরোধ ছিল, তার মধ্যে দিয়ে ধর্মনিরপেক্ষতা এসছে। অতএব আজকে রাষ্ট্রীয় মূলনীতির বিষয়টা কিন্তু ছিল, কিন্তু সেই বিষয়টাকে সেই সময় বিএনপি জিয়া রহমান এসে ধারণ করতে পারেনি এবং বরং এটাকে বিকৃত করেছে এবং সমাজতন্ত্রকে সাথে অন্য বিশেষণ জুড়ে দিয়েছে, ধর্মনিরপেক্ষতাকে নির্বাসিত করেছে। এগুলো আমার মনে হয় ভুল রাজনীতি ছিল, 71-এর পথে থেকে অন্তরায়। আর একটা বিষয়টা হচ্ছে, এবার আসি আমি যে শেখ হাসিনার সংবর্ধনা, হ্যাঁ, পররাষ্ট্রনীতিতে 41 বছর আগে ইন্দিরা মুজিব চুক্তি হয়েছে এবং তখন বাংলাদেশ এটা তখনই র্যাটিফাই করেছে, 3য় সংশোধনীর মাধ্যমে এটাকে সংবিধানে অনুমোদন করেছে। কিন্তু বাংলাদেশে ভারত 41 বছরে এটাকে অনুমোদন করে নাই, কে করতে পারেনি। তো 41 বছর পরে এটার বাস্তবায়ন নিঃসন্দেহে একটা ইতিবাচক বিষয়, তবে এটা অনেক আগেই হওয়াটা উচিত ছিল। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমি মনে করি এটা বাস্তবায়ন, এবং যদি তিস্তা চুক্তি হয় তবে সেটা নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য বিষয় হবে। তবে সাফল্য শুধুমাত্র বাইরের সাফল্য না, ভিতরে সাফল্য দরকার। গণতন্ত্রের প্রক্রিয়ায় দেশটা পরিচালনা হওয়া দরকার, এবং গণতন্ত্র যদি মুখ থুবড়ে পড়ে তাহলে বিজয়গুলোকে এবং আমাদের উন্নয়নের ধারাকে ধরে রাখা যাবে না। অতএব কিন্তু আমাদের এই আজকে গণতন্ত্র একটা সংকটের মুখে পড়েছে। বিগত যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন, এবং পরবর্তীতে নির্বাচনগুলো গ্রহণযোগ্যতা নিয়ে, সিটি কর্পোরেশনের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক রকম অনিয়মের খবর পত্রপত্রিকায় বেরিয়েছে, নির্বাচনের যারা পর্যবেক্ষক ছিল তারা তুলে ধরেছে ইত্যাদি বিষয়। সেই জায়গা থেকে আমার মনে হয় যে সবচেয়ে করণীয় হচ্ছে যে আজকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়া কি আপনি আছে বলে মনে করেন? গণতান্ত্রিক চর্চা কি আছে আমাদের? চর্চা কোনো দলেই নেই, এবং সেই দিকতে যদি বলেন যে দলগুলোতে গণতান্ত্রিক চর্চার যে ব্যাপারটা সেটা নেই। যেমন এখানে হয় কি, যেমন বিএনপির বিষয়টা যদি ধরেন, যে বিএনপির গঠনতন্ত্রটাই একটা অগণতান্ত্রিক, যে সমস্ত ক্ষমতা সেখানে এক ব্যক্তির কাছে, এক নেত্রীর কাছে দিয়ে এসছে। আওয়ামী লীগের গঠনতন্ত্র সেটা নয়,
সেখানে কাউন্সিলের ইত্যাদির ক্ষমতা রয়েছে, কিন্তু কার্যত একই জিনিস প্র্যাকটিস হচ্ছে। সেখানেও দেখা যায় যে নেত্রীর কাছে সমস্ত ক্ষমতা। এটা কি সম্মানের কারণে একজনকে সম্মান করে সবাই যে তার গণতন্ত্র মানে তা নয়, গণতন্ত্র একটা প্রক্রিয়া, এবং প্রক্রিয়াটা আরো এই পদ্ধতিতে নিচ থেকে তৃণমূল থেকে মতামত নিয়ে এটা এসে যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্ষমতা এখানে কেন্দ্রীভূত হচ্ছে, এবং এখানে কমিটিগুলো উপর থেকে এটাকে চাপিয়ে দেওয়া হয়, এবং দেখা যায় যে সেখানে কাউন্সিলের মাধ্যমে কমিটি হয় না, সম্মেলন শেষ হয়ে যায় কিন্তু কমিটি হয় না। এই প্র্যাকটিসটা কিন্তু গণতন্ত্রের প্র্যাকটিসটা কোনো দলের ভিতর আমরা দেখতে পান না। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার আসবো। আমরা একটা টেলিফোন নিয়ে ফিরছি। দর্শক, আপনার নাম বলে ফোন করুন। জি, কথা বলুন। আমি মোহাম্মদ জহিরুদ্দিন সিলেট থেকে বলছি। জি বলুন। হ্যাঁ, আরটিভির এই যে আজকের সমসাময়িক রাজনৈতিক যে আলোচনা চমৎকার এবং সমকালীন, এবং আমার মনে হয় যে এই যে টকশোগুলা একটা শিল্পে পরিণত হয়েছে। তো আজকের যে বিষয়টা আমি এখানে একটা প্রশ্ন করতে চাচ্ছি, যেমন আবু সাইদ খান বিভিন্ন সময় আমরা ওনাকে দেখি সিনিয়র সাংবাদিক, যেমন এখন রাজনৈতিক যে বিষয় আছে, রাজনীতির সাথে যেখানে ডেমোক্রেসি, তার মানে জনগণের সংযুক্ত, আমাদের ইয়াং জেনারেশন যারা এখন শিক্ষিত হয়ে আসছে এবং বিগত রাজনৈতিক যে আন্দোলনগুলোতে আমরা দেখছি সম্পৃক্ততা নেই কিংবা মানুষ বিভক্ত হচ্ছে, সেখানে আমাদের রাজনীতিতে কি একটা ভালো শিষ্টাচার দরকার নেই? এবং শিষ্টাচার না থাকলে বা একটা আর্ট না থাকলে কি তাদেরকে আকর্ষণ করা যাবে? আমি এই বিষয়ে একটু মতামত জানতে চাই। আপনার প্রশ্নের উত্তর আমরা কিছুক্ষণ পরে আমাদের বিজ্ঞ আলোচকদের কাছে জানতে চাইবো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে ফোন করেছেন, কথা বলেছেন। দর্শক, নিটল টাটা ডেমোক্রেসি অনুষ্ঠানে এবার নিচ্ছে ছোট্ট বিরতি, কিছুক্ষণ পরে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত। দেখছিলেন আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান নিটল টাটা ডেমোক্রেসি। আপনাদের সাথে আছে আমি খন্দকার ইসমাইল। আমরা সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করছি। আমাদের সিলেক্ট থেকে একজন দর্শক ফোন করেছিলেন, তিনি বলেছেন রাজনৈতিক যে আমাদের শিষ্টাচারের কথা। শিষ্টাচার আমরা আমাদের দেশে এখন ফেসবুক আছে, ইন্টারনেট আছে, ইমেল আছে এবং স্যাটেলাইট চ্যানেল আছে। আমরা সারা পৃথিবীর রাজনীতি পর্যবেক্ষণ করতে পারি, দেখতে পারি কোন দেশের রাজনৈতিক নেতাদের কি অবস্থা। সেই ক্ষেত্রে আমরা আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে মাঝে মধ্যে শিষ্টাচার বহির্ভূত কিছু আচরণ দেখতে পাই, কথাবার্তা শুনতে পাই, মন্তব্য পাই। সেই জন্য আমার মনে হয় দর্শক এই প্রশ্নটি করেছেন। এই বিষয়ে আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ। আমি দর্শকের প্রশ্নের উত্তরে রাজনৈতিক শিষ্টাচার নিয়ে একটু বলবো, এরপরে জনাব আবু সাইদ ভাই এবং নিজাম ভাই ওনাদের বক্তব্যের 1 মিনিট করে বলবো। আপনি আমাদের লিমিটের মধ্যে বলেন। রাজনৈতিক শিষ্টাচার জিনিসটি যখন প্রশ্ন আসে, তখন দলগুলির ভিতরে গণতন্ত্র, দেশে গণতন্ত্র প্রয়োজন। যখন গণতন্ত্র থাকবে না, যখন দলগুলির ভিতরে গণতন্ত্রের প্র্যাকটিস থাকবে না, তখন রাজনৈতিক শিষ্টাচার আপনি আশা করতে পারেন না। দলগুলোর কথা বলছেন আপনি? সব দলগুলি। এই ক্ষেত্রে আমি আওয়ামী লীগে একমাত্র রাজনৈতিক শিষ্টাচার আছে এবং গণতন্ত্রের চর্চা হয়, এটা আমি মনে করি। যেমন এখানে দুইটি আমি ছোট ছোট প্রশ্নে মাধ্যমে শিষ্টাচার বলতে উনি মনে হয় বুঝিয়েছেন এক দল আরেক দলের বিরুদ্ধে যে ধরনের কথা বলে, আমি সেই ওনার শ্রদ্ধাবোধ সেই জিনিসটি দুইটা রেফারেন্স টানে আমি আমার এই বিষয়টা শেষ করব। প্রথম হচ্ছে আপনি রাজনৈতিক শিষ্টাচার, আপনি আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে টেলিফোন করলেন, উনি সেই টেলিফোনে কি ভাষা ব্যবহার করলেন সেটা সমগ্র জাতি মিডিয়ার মাধ্যমে জানে। এখানে রাজনৈতিক শিষ্টাচার শুধু একজনকে দিয়ে হয় না। সেকেন্ড থিং, সাম্প্রতিককালে যখন সারা দেশে জ্বালাও পোড়াও মানুষ হত্যা চলছিল, তখন হঠাৎ করে বেগম খালেদা জিয়ার ছেলে কোকো মারা গেলেন এবং শেখ হাসিনার সমস্ত প্রটোকল ভেঙে একজন পুত্রহারা মাকে দেখার জন্য ছুটে গেলেন। সেখানে উনি কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে ঢুকতে না পেরে ফেরত আসলেন। এটা কি রাজনৈতিক শিষ্টাচার? আমাদের এখানে রাজনৈতিক শিষ্টাচারটা তখনই থাকবে যখন যদি চর্চা না করলে এক পক্ষ থেকে এখানে রাজনৈতিক শিষ্টাচারটা গ্রো হবে না। আবু সাইদ ভাই যেটা বললো রাজনৈতিক দলগুলির ভিতরে গণতন্ত্রের কথা, এখানে আমি যতটুকু গণতন্ত্র আছে সেটা আওয়ামী লীগের ভিতরে আছে, এবং যেটা পাওয়ার একজনের কাছে চলে যায়, যে কথাটা বলা হয়েছে, তো এটার প্রতি উত্তরে বলবো যে এটা বলা হয় কিন্তু যে আমাদের নেত্রী বা আমাদের দলনেতা, এখন একটা দলের সভানেত্রী, ওনার কাছে যদি আপনি একটা হাউস বসে যে কোনো ব্যাপারে ক্ষমতা আপনি অর্পণ করেন,
এটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। এবং উনি যদি সিদ্ধান্ত দেওয়ার সবার পক্ষে সেই সিদ্ধান্ত এবং সবার কল্যাণে দিয়ে থাকেন, সেখানে ক্ষমতা একজনের কাছে প্রয়োগ, এটা বলা যাবে না। আর দ্বিতীয়ত সবাই কি সেই সিদ্ধান্ত স্বতঃস্ফূর্তভাবে মেনেও নেন। আপনি দেখবেন না কেউ দ্বিমত করেছে। এই পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী দলের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে যতগুলি সিদ্ধান্ত দিয়েছেন, সবগুলি সিদ্ধান্ত দলের কোথাও থেকে বিদ্রোহ আসে নাই। আপনারা সেটা দেখতে পাবেন মাঝে মধ্যে, কিন্তু সমালোচনা শোনা যায়, সমালোচনা একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন, বলা হয় যে সংগঠন, এখানে টুকটাক সমালোচনা আসলে সেটাকে আপনি উদাহরণ হিসেবে টেনে নিতে পারবেন না। এরপরে জনাব নিজাম ভাই যে কথাটি বলছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই এই জন্য যে উনি নাম নিয়ে সমস্যায় আছেন। নিজামী ভাই, রাইট, থ্যাংক ইউ নিজামী ভাই। আপনি যে কথাটি বলছেন, বিএনপি ভুল রাজনীতির মাসুল দিতেছে। বিএনপি ভুল রাজনীতির মাসুল বিএনপি দিতেছে না, এই দেশের কতগুলো প্রাণ ঝরে গেল এই ভুল রাজনীতির কারণে। জ্বালাও পোড়াও আন্দোলনের নামে যে মানুষ হত্যা হয়েছে, বাস পোড়ানো হয়েছে, এটা বিএনপির ভুল রাজনীতির। আজকে বিএনপি স্বীকার করতেছে, বিএনপির উনি না, উচ্চ পর্যায়ের নেতারাও স্বীকার করতেছে বিএনপি ভুল পথে ছিল। এটা আমরা বারবার বলে আসছি। আমি এই RTV টক শোতে বলেছি, বাংলাদেশে এই ভুল রাজনীতি একদিন অবসান হবে। 93 দিন 94 দিন হরতাল অবরোধ আমরা এখন যাব না, এটা আমরা দেশবাসী, দেশের সব মানুষই জানে। এবার আপনি বলবেন, আপনি সাইদ সাহেবের বক্তব্য শুনেছেন, নাসির সাহেবের বক্তব্য শুনেছেন, ওনার বক্তব্য শুনেছেন, আপনি আপনার বক্তব্যটা সংক্ষেপে একটু বলেন। বিএনপির এখন অবস্থান কি, প্লাস মাননীয় প্রধানমন্ত্রীর যে গণসংবর্ধনা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? নাসির ভাইকে প্রথম ধন্যবাদ জানাতে হয় জন্য, উনি বলেছেন গণতন্ত্রের কথা, ওনার দলের কথা। আমার একটা বক্তব্য উনি কোট করেছেন, আসলে আমি ওভাবে বলি নাই কথাটা হচ্ছে এইভাবে, বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মসূচি সঠিক ছিল। আমি বলেছি এই যে বিগত আন্দোলনের কথা বলছেন, সব সঠিক ছিল, কিন্তু এক জায়গায় কোথায় দল পুনর্গঠন, কোন এক জায়গায় মানুষ হিসাবে ভুল থাকতে পারে, ভুল ছিল। নবাব সিরাজউদ্দৌলা মির্জাফরদা আক্রান্ত ছিল। বিএনপিতে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে শত শত মির্জাফর রয়েছে, যারা বেগম জিয়ার কর্মসূচিকে বাস্তবায়ন করে নাই। দেশের জনগণের স্বার্থে বিএনপির ভিতরেই কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। আমি সঠিক কথা বলছি, ভিতরে মির্জাফর, এখানে কথাগুলো আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এসব করা হচ্ছে, দেশের স্বার্থে আপনি সেটা স্বীকার করেন। আমাকে কথাটা বলতে দেন, দলীয় লোকজন কর্মসূচি পালন করে নাই, বেগম জিয়ার সাথে মির্জাফর করছে, দেশের সাথে করে নাই। হ্যাঁ, বেগম জিয়ার সাথে করছে, বেগম জিয়া দেশের সাথে যে কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচির সাথে বিশ্বাসঘাতকতা বিএনপি নেতারা করেছে, সুবিধা নিয়ে, যে কোনো সুবিধা নিয়ে করেছে। এবং এই ক্ষেত্রে সুবিধা কাদের থেকে নিয়েছে, আপনি কি হয়তো সরকারি দল থেকে নিয়েছে, অথবা ভবিষ্যতের জন্য সুবিধা বস্তা ফাঁকে বসে আছে, পোপটলা বাগিয়ে আমি মন্ত্রী হবে, এমপি হবে, কোন শ্রম দিবে না, ত্যাগ দিবে না। এই ক্ষেত্রে কেন্দ্রীয় বিএনপির ব্যর্থতা আছে। সেই ক্ষেত্রে ত্যাগী নিবেদিত নেতাদেরকে মূল্যায়ন না করার এই খেসারত, এই ব্যর্থতা আমি মনে করি। আমার ব্যক্তিগত মতামত, দলের মতামত না। এক মিনিট, আপনার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন আছে সরকারি দলের পক্ষ থেকে এই ধরনের কোনো অফার বিএনপি কে কোনো নেতাকে দেওয়া হয়েছে? না, এটা তিনি মনে করছেন, এবং আপনি সবচেয়ে গণতান্ত্রিক চর্চা গতবার ভোটারবিহীন নির্বাচনে, সিটি কর্পোরেশন আগের নির্বাচনে এরশাদও বিএনপি ভাঙাছে, আওয়ামী লীগের ভাঙার চেষ্টা করছে, কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে একটা অঙ্গ সংগঠনকে ভাগায় নিতে পারে না নির্বাচনে। এটা হলো আওয়ামী লীগের ব্যর্থতা। এটা হলো বিএনপি যে কত শক্তিশালী, কত ইউনিটি, জোট, তার প্রমাণ। আবারও আসবো আমরা। এবার জনাব ফায়েজুল হক, আপনি বলবেন যে তার বক্তব্য শুনেছেন, সাইদ সাহেবের বক্তব্য শুনেছেন, ওনার বক্তব্য শুনেছেন, এবং সামনে যে মোদী সরকার বাংলাদেশে আসবেন সেই বিষয়টি নিয়ে আপনি তিস্তার কথা কিছুটা বলেছেন। তারপরে এই সাফল্য বলেন নাই, তাহলে সেই সাফল্য সম্পর্কে যদি বা কি হতে পারে আগাম কিছু কি মন্তব্য আপনি করতে পারবেন সেটা একটু বলেন। দেখেন, একটা মানে খুব টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, যে আমাদের দুজনের যে সম্পর্ক, দুই দেশের প্রতিবেশীর। তো ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু বলতে পারেন যে শাশ্বত, খাঁটি বাংলা যদি আপনি বলেন। কেন আমাকে যদি প্রশ্ন করেন, বাংলাদেশ নামক রাষ্ট্রটির, এই জাতিরাষ্ট্রের মানে আপনার পিছনে ভারতের যে অবদান, 1971 আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে 1 কোটি শরণার্থীকে আপনার
রেখে খাওয়ানো, পড়ানো, তারপরে আপনার সমস্ত সামরিক অস্ত্র শস্ত্র সবই আমরা জানা, এটা সবই জানা, সবাইকে নতুন করে বলার কিছু নাই। ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতেই হবে। সেই জায়গার থেকে যদি দেখেন, সেটা কিন্তু এখন কিন্তু উত্তরোত্তর শুধু আরো বেশিটা সলিড হচ্ছে। এবং মোদি মানে নরেন্দ্র মোদি এমন একটি সময় বাংলাদেশে আসছেন যে যখন দুই দেশের সম্পর্ক একটি বলতে পারেন যে সর্বোচ্চ আপনার বন্ধুত্বপূর্ণ যে রূপ সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। সেই জায়গায় আজকে মোদি আসছে এবং আসার আগেই আমরা জেনে গেছি যে রেটিফিকেশনের যে ব্যাপারটি ছিল ল্যান্ড বাউন্ডারির যে এগ্রিমেন্ট, ওটা ভারতীয় পার্লামেন্ট সেটা করে দিয়েছে। পাশাপাশি সবচেয়ে একটি বড় একটি আমাদের যে ইস্যু পেন্ডিং রয়ে গেছে সেটা হচ্ছে যে আমাদের যে অভিন্ন নদীর যে ভাগবটা, তার ভিতরে তিস্তা নদীর ব্যাপারটা অন্যতম। তো তিস্তার যে উৎপত্তি স্থল, অর্থাৎ সেই জায়গাগুলোই কিন্তু মোদি নিজে ব্যক্তিগতভাবে অ্যাড্রেস করার চেষ্টা করেছে। আমি সেদিন আরেকটি টকশোতে বলে এসেছি যে মোদি ব্যক্তিগতভাবে সিকিমের যে আপনার চিফ মিনিস্টার, আপনার ওনার নাম হচ্ছে নামচমকিং, ওনাকে উনি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছেন যে তুমি ওখান থেকে কিছু পানি আমার জন্য বা মানে বিশেষ করে বাংলাদেশের জন্য তুমি কিভাবে অ্যারেঞ্জ করতে পারো এবং ওখানে কিছু মিনিমাইজ করে বা ব্যালেন্স করে ওখানে কিছু এখানে দেওয়া যায় কিনা। অন দি আদার হ্যান্ড, এদিকে জানেন যে এই অঞ্চলে পশ্চিমবঙ্গে উনি মমতা ব্যানার্জিকে উনি এক ধরনের কিন্তু রাজি করে ফেলেছেন এবং যার জন্য মমতা ব্যানার্জি, আমরা শুনেছি মমতা ব্যানার্জি আসবেন না, এখন আবার শুনছি যে না, শি ইজ অলরেডি ইনক্লুডেড ইন দ্য টিম অ্যান্ড শি ইজ কামিং অ্যালং উইথ হিম। তো এই ক্ষেত্রে আমরা আশায় বুক বাঁধতেই পারি, বিকজ আমার মনে হয় না যে উনি এরকম কিছু না হলে পজিটিভ কিছু। ইনফ্যাক্ট আমি একটা জিনিস অনেকগুলো টকশোতে আগেই বলেছি যে মোদি বাংলাদেশে আসতেই চাচ্ছিলেন যখন উনি কিছু দিতে পারবেন তখনই। এটা ওনার মানে অন্যান্য দেশগুলো উনি গেছেন, আশেপাশের প্রতিবেশী দেশগুলো, কিন্তু বাংলাদেশে উনি আসেন না বিকজ উনি শিওর ছিলেন না যে হাতে করে অনেক কিছু নিয়ে আসতে চাচ্ছেন। অনেক কিছু বলতে কি বাংলাদেশের জন্য দেখেন, আমরা তো দিয়েই আসছি, ভারতকে অনেক কিছু দিয়েছি আমাদের, বিশেষ করে ট্রেড যে গ্যাপ রয়েছে এটা কিন্তু বেশ বড়, কয়েক বিলিয়ন ডলারের, যা 5-6 বিলিয়ন ডলার হবে এখন আমাদের যে ট্রেড ইমব্যালেন্স। তো এইসব কিন্তু একটা বড় ফ্যাক্টর। পাশাপাশি ইন্ডিয়া লাস্ট আমাদেরকে একটি $1 বিলিয়ন একটি কিন্তু ফাইন্যান্সিয়াল প্যাকেজ বা একটা বলতে পারেন যেটা ঋণ দিয়েছিল খুব শিথিল শর্তে। এইবার আমরা জেনে গেছি যে দে আর কামিং আপ উইথ অ্যানাদার $2 বিলিয়ন। তো এটা একটি ভালো সাইড। বাট পাশাপাশি ইন্ডিয়ার সঙ্গে আমাদের যে বাণিজ্যের ক্ষেত্রে যে ভারসাম্য যে রক্ষা করার যে বিষয়টি, বিশেষ করে নন ট্যারিফ ব্যারিয়ার আছে, এই সবগুলি খুবই হাইলি টেকনিক্যাল ইস্যুজ। এগুলো আমার মনে হয় যে এইগুলি নিয়ে এবার ইনশাল্লাহ এই আলোচনার ভিতরে চলে আসবে এবং এটা নিশ্চয়ই একটা সুরার পথ পাবে। পাশাপাশি আপনার এই অঞ্চলে মোদির কিন্তু একটি বোঝা যাচ্ছে যে সে লিডারশিপের একটি ভূমিকায় যাচ্ছে এই সাউথ ইস্ট এশিয়াতে এবং ইভেনচুয়ালি হয়তো তাকে ইন্ডিয়া, যেহেতু ভারত একটি পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে, তো এই ভারতের যিনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হবেন তাদের একটি আপনার ওয়ার্ল্ড ফোরামে একটা বড় ভূমিকা থাকবে। সেক্ষেত্রে মোদিকে আমরা ওয়ার্ল্ড লিডার হিসেবে দেখতে পারি। তো এই সময় মোদির মতো একজন বলতে পারেন যে প্রধানমন্ত্রী বাংলাদেশে আসা যেন তেন বিষয় না, এটা আমাদের সেটা গুরুত্ব অনেক আমাদের জন্য সুফল বয়ে আনবে এবং এটাই আশা করা যায়। এবং আমাদের 16 কোটি জনগণ সেদিকে তাকিয়ে আছে এবং জননেত্রী শেখ হাসিনা আমার মনে হয় যে খুব ভালো কিছু প্রস্তুতি নিচ্ছেন যে নেগোসিয়েশনের ব্যাপারে ইনশাল্লাহ আমরা অনেক কিছু আদায় করে নেব। কারণ উনি বোঝানোর চেষ্টা করছেন বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যে নেগোসিয়েশন করেই ভারতের কাছ থেকে আমাদের সবকিছু আদায় করে নিতে হবে, এছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। ওকে, ধন্যবাদ আপনাকে। এবার আপনার কাছে আসবো জনাব, সেটি হচ্ছে যে এরকম যে মোদী সরকার যখন প্রথম নির্বাচিত হয়, নির্বাচনের আগে সবাই মনে করেছিল, আন্তর্জাতিকভাবেই একটা ধারণা ছিল বিজেপি ক্ষমতায় আসলে কি হবে, আন্তর্জাতিক রাজনীতি কেমন হবে, ভারতের রাজনীতি কেমন হবে, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক কেমন হবে, এবং সেই কেমন হবে থেকে আমরা এখন অনেক বেরিয়ে এসেছি এবং ভারতের মোদী সরকার যে আচরণ করছে বাংলাদেশের সাথে, এটা খুব পজিটিভ মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আমি তার আগে একটু পিছনের কথার একটা সূত্র ধরি। আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একনায়ক হওয়া যায় না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা কোনো এক ব্যক্তির উপর ডেলিগেট করা যায় না। গণতন্ত্র হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতির ভিতর দিয়ে তৃণমূলের কর্মীদের কাছেও অধিকারটাকে সংরক্ষিত করতে হয়, তার মতামতকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হয়। আমার কথাটা এখানে আমি বোঝার জন্য আমি বলতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে মোদী সরকার হিন্দুত্ববাদী স্লোগান দিয়ে ক্ষমতায় এসছে, তো আসার পরে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কি হবে এটা নিয়ে এক ধরনের সংশয় তো দেখা দিয়েছিল, কিন্তু তিনি প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য চেষ্টা করছেন, তার আন্তরিকতা নিয়ে প্রশ্ন ওঠে না। এখন প্রশ্নটা হচ্ছে যে ধরুন
চীনে তো একসময় কমিউনিস্ট কিংবা আজকে কমিউনিজমও তারা আজকে এখনো বিশ্বাস করে, কিন্তু চীনের তার প্রতিবেশী কমিউনিস্ট কিনা এটার উপর তার সম্পর্ক নির্ভর করে না। অতএব হিন্দুত্ববাদী রাজনীতির ধারক বিজেপি প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ওই ব্যাপারটাকে বিবেচনা করছে না। এখানকার সামগ্রিক স্বার্থে, ভারতের রাজনীতির সামগ্রিক স্বার্থেই সম্পর্কটা উন্নয়ন করাটা গুরুত্বপূর্ণ মনে করছে এবং আমরাও গুরুত্বপূর্ণ মনে করছি। এখানে বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে আমাদেরকে $2 বিলিয়ন সাহায্য দেয়া, অনুদান দেয়া, এগুলো বাংলাদেশের জন্য বড় নয়। আচ্ছা, বাংলাদেশের জন্য বড় হিসেবে দাবিটা হচ্ছে আমরা আমাদের ন্যায্য অধিকার, নদীর পানির অধিকার চাই, এবং এইটা হলো বাংলাদেশের সবচেয়ে, কেন বাংলাদেশ যদি বাঁচতে হয় তার প্রাকৃতিক ভূপ্রাকৃতিক তার মানে গতিকে যদি রক্ষা করতে হয় তাহলে তাকে পানি লাগবে, এবং 53টা নদীর পানি একচাটিয়া ভাবে প্রত্যাহার করা হচ্ছে, এবং এই ব্যাপারে কোনো নিয়ম নীতি নেই, কোনো যৌথ ব্যবস্থাপনা নেই। কিন্তু গঙ্গা চুক্তির মধ্য দিয়ে এই উজানের পানির প্রতি যে আমাদের অধিকার আছে এটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু তার আলোকে এতদিনের মধ্যে আমরা একটা চুক্তিও করতে পারিনি। আমার মনে হয় তিস্তা চুক্তি খুবই গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে বাকি নদীগুলোর পানি যাতে প্রত্যাহার না হয়, এবং সেই ব্যাপারে বাংলাদেশকে অবশ্যই প্রস্তাবটাকে সামনে আনতে হবে যে এখানে যৌথ ব্যবস্থাপনা ছাড়া কোনো পানি প্রত্যাহার করা যাবে না। এবং সামগ্রিক ক্ষেত্রে নদীগুলো যদি, আরেকটা হচ্ছে এটা ভারতের স্বার্থেও দরকার, যদি মনে করেন যে আমাদের দেশে পারস্পরিক পরিবেশ যদি নষ্ট হয়, যদি ভারতের জন্য, আমি এখানে একটু শেষ করি, যেমন ধরেন যে রাজশাহীতে যদি এখানে মরুকরণ প্রক্রিয়া দেখা দেয় তাহলে কি মুর্শিদাবাদ রক্ষা পাবে? পাবে না। এখানে যদি খুলনায় লবণাক্ততা দেখা দেয় তাহলে কি 24 পরগনা রক্ষা পাবে? পাবে না। উভয় দেশের স্বার্থেই এখানে ভূ প্রাকৃতিক পরিবেশটাকে রক্ষা করা দরকার, এবং এটা রক্ষা করতে হলে পানির প্রবাহটাকে নিশ্চিত করতে, উজান থেকে ভাটিতে সমুদ্রে যাতে যথেষ্ট পরিমাণ পানি পুষতে পারে, এই প্রক্রিয়া ভিন্ন এখানে ভূ প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা যাবে না। হয়তোবা এই নদীগুলো উজান থেকে পানি প্রত্যাহারের মধ্য দিয়ে সাময়িকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব, কিন্তু সেই ক্ষতির শিকার একসময় ভারতকে হতে হবে। অতএব সেই জায়গা থেকে আমার মনে হয় নদীর সমস্যা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা, এবং নদীর পানির উপর বাংলাদেশের অধিকার। আপনি কি কোনো আশাবাদ ব্যক্ত করতে চান এই বিষয়ে? এখানে আমরা আশাবাদী হচ্ছে এই ব্যাপারে এইভাবে বলতে চাই যে দেখেন, আমাদের 44 বছরে আমরা মাত্র 54টা নদীর মধ্যে একটা নদীতে চুক্তি করতে পেরেছি, আর 53টা নদী এক সমস্যা এখনো ঝুলে আছে, একতরফা পানি প্রত্যাহার হচ্ছে, বাংলাদেশের ধার ধারছে না। আমার মনে হয় এই জায়গা থেকে তাদের, যদি তারা, যেহেতু মোদী সরকার চাইছেন প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার, আচরণ করতে চাচ্ছেন, সেই আচরণের ক্ষেত্রে আমরা মোদী সরকারের কাছে আমাদের সবচেয়ে আগের প্রত্যাশা হচ্ছে পানির প্রতি বাংলাদেশের ন্যায্য অধিকারের বিষয়টাকে মেনে নেওয়া হয়, এবং এই ব্যাপারে সিরিজ আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধানে এগিয়ে। আগামী দিনে বলা হয়, ধন্যবাদ আপনাকে, আগামী দিনে বলা হয় যে পানি এখন তেলের জন্য যুদ্ধ হচ্ছে, আগামী দিনে বলা হয় যে পানির জন্য যুদ্ধ হবে, যদি হয় তাহলে নাকি পানির জন্য মানে আল্লাহ তাআলা না করে কি বলতে চান, এরকম যেন আমরা কিছু না দেখি। না না, এখানে যুদ্ধের বিষয় না, আমার মনে হয় যে আগামীতে কখনো কিন্তু সারা বলা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, আমরা আর খারাপটা ভাবতে চাই না, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না এটা আমরা ভাবতে চাচ্ছি, এবং বাংলাদেশে আরেকটা হলো ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের মধ্যে দিয়ে আলাপ আলোচনার ভিত্তিতেই সব সমস্যার সমাধান হবে, এটি আমরা প্রত্যাশা করছি। করতে চাই, সেটা প্রাসঙ্গিক, সেটা কি জানেন যে আমরা তো ভারতের সঙ্গে থ্রু নেগোসিয়েশন এই জিনিসগুলো আদায় করার চেষ্টা করছি। এখন এই নেগোসিয়েশনে লিডারশিপ কার থাকবে সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে দেখা দিচ্ছে। সেই জায়গায় কিন্তু নামটা চলে আসছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যে সে যদি একটি প্র্যাগম্যাটিক রোল যেভাবে সে প্লে করছে এই গত কয়েক বছরে, এবং আগামী দিনগুলোতে সেই সুযোগটা যদি পায়, এবং বাংলাদেশের এই 16 কোটি জনগণ যদি ওনার উপর সেই দায়িত্বটা ন্যস্ত করে দেন, এবং যদি সে যদি এম্পাওয়ার্ড থাকেন অন বিহাফ অফ দিস 16 crore পিপল, she will act and negotiate with India about all the pending issues যেগুলা নিয়ে বছরের পর বছর আমরা অপেক্ষা করেছি। আজকে কিন্তু সেই ম্যাচুরিটির জায়গায় আসছে, সম্পর্কের যে একটা ম্যাচুরিটি, সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা দৃশ্যমান। কিন্তু এই ক্ষেত্রে দরকার হচ্ছে যে একটা জাতীয় ঐক্যমত্য এবং একটা জাতীয় নীতি দরকার। সরকার বদলাবে, নীতি বদলাবে না। যেমন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তন হতে পারে, সেই ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আমাদের একটা ঐক্যমত্যে পৌঁছতে হবে। আমার মনে হয় সবাই জাতীয় স্বার্থে বাংলাদেশে
স্বাধীনতা বিরোধী যে চক্রটি ছিল, পাকিস্তানপন্থী যে চক্রটি ছিল, যারা ঘাপটি মেরেছিল এবং যারা বরাবর আমাদের দেশের রাজনীতিতে কোনো ভাবে আপনার জড়িত হয়ে এন্টি ইন্ডিয়ান যে কার্ডটা তারা খেলেছে 75-এর পর থেকে অদ্যাবধি, সেই জায়গায় আমাদের মনে হয় যে একদম সেই জায়গা আমার এখানে কৃতিত্ব একা। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি ভাই, তার সম্বন্ধে আমরা ভাইয়ের মনে করবেন না আপনি আমার ভাই। হ্যাঁ, আমি এই ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম না, মাননীয় প্রধানমন্ত্রীর সম্বর্ধনা নিয়ে কথা বলতে চেয়েছিলাম না, যেহেতু আজকে শিষ্টাচারের কথা আছে, সেজন্য আমাকে কিছু কথা বলতে হচ্ছে। একটা প্রশ্ন আমি একটু প্লাস করে দিই। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন তিনি বলেছেন যে ভারতের সাথে আমাদের কখনো কোনো বৈরিতা ছিল না। হ্যাঁ, ভারত আমাদের আপনজন, ভারতের জনগণ আমাদের আপনজন। আসাদুজ্জামান রিপন সাহেব বলেছেন যে এই যে মোদী সরকার আসবেন বিরোধী দলের সাথে আলোচনা করার জন্য বর্তমান প্রধানমন্ত্রীকে, এই বিষয়টি যদি আপনি সংক্ষেপে একটু বলছি। এখানে সরকারের যিনি থাকেন তার অর্জনও থাকে, ব্যর্থতা থাকে। সুফলের দাবিদারও তিনি হন, ব্যর্থতা মানে দায়ী তার উপরে পড়ে। এই ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে সেটা তার ব্যতিক্রম, কারণ আওয়ামী লীগের ঐতিহাসিক রাজনৈতিক মিত্র হচ্ছে কংগ্রেস জনাব শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের সাথে যতগুলো ওয়াদা দিয়েছে প্রত্যেকটার সাথে প্রতারণা করেছে। সেই প্রতারণা থেকে বেরিয়ে আসার জন্য ভারতের আভ্যন্তরীণ রাজনীতি এবং প্রতিবেশী রাজনীতিতে বিজেপির বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করার জন্য এটা মোদির একান্ত নিজস্ব ক্রেডিট। যদি বাংলাদেশের সাথে কোনো সমস্যা সমাধান হয়ে থাকে, এটা বিজেপির রাজনৈতিক বিজয়ের জন্য প্রতিবেশীর সাথে সুসম্পর্ক করে তারা তাদের আস্থায় আসার জন্য কংগ্রেস সঙ্গে এই ব্যাপারে মাত্র কিছুদিন আগেও ম্যাডাম জিয়া বিএনপির যিনি প্রধান, উনি বলেছেন যে কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের দহরম মহরম এরকম একটি কথা উনি বলেছেন কিনা মাত্র কিছুদিন আগে উনি বলেছেন। বিষয়টা কিন্তু সেটা না, ঐতিহাসিক একটি সম্পর্ক আছে। বিকজ যখন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ হয় তখন এটা আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর হাত দিয়ে তো আমাদের সেই রাজনৈতিক নেতৃত্বটি আমি বলি যে চুক্তিটা আসলে এটা কংগ্রেস গভর্নমেন্টের সময় রাজ্যসভাতে এটা প্লেস করা হচ্ছে এবং এটা এবং ব্যাপারটা হলো তখন বিজেপির আপত্তির মুখেই, বিজেপি এবং মমতা ব্যানার্জির আপত্তির মুখে এটা পাস হয় না। এবং এবারও কিন্তু যেটা জিনিসটা চেষ্টা হয়েছিল সেটা হলো আসামকে বাদ দিয়ে এটাকে প্লেস করার চেষ্টা হয়েছিল, এটা মেনে নেয়নি। আচ্ছা, সেটা বিজেপির পক্ষ থেকে চেষ্টা হয়েছিল, কিন্তু কংগ্রেস এটা আপত্তি করেছে। কংগ্রেস বলেছে যে আসামকে বাদ দিলে তারা সমর্থন জানাবে না। অতএব কংগ্রেসের চাপের মুখেই কিন্তু বিজেপি সরকার আসামকে ইনক্লুড করেছে। অতএব সেই ক্ষেত্রে আমরা মনে করবো যে কংগ্রেস কিংবা বিজেপি আমাদের বিষয় না, বিষয় হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি। ম্যাচুরিটির ব্যাপার ছিল এবং মোদি অত্যন্ত ভাগ্যবান আমি বলবো, যে কারণ জানেন যে এটার একটি ব্যাকগ্রাউন্ড আছে। এই যে এলবিএ যে ল্যান্ড বাউন্ডারি যে চুক্তিটি হলো, রেটিফিকেশনটি হলো, এটা কিন্তু অলমোস্ট একটি আপনার কার্যকর জায়গায় রেখে গিয়েছিলেন ভারতের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। ওনার বাংলাদেশে এসে কিন্তু এই যে মেমোরেন্ডাম করা ওনার সময় হাতে করা। আমি আপনাকে আরেকটা ব্যাপারে সদ্য সাইদ ভাই যে কথাটা বললেন, দেশের ভিতরে এই সব ব্যাপারে একটা দরকার, ঐক্যমতের দরকার। আমিও মনে করি এটা ঐক্যমতের অবশ্যই দরকার। সেক্ষেত্রে বিএনপি এগিয়ে আসবে, অন্যান্য দলগুলো এগিয়ে আসবে, এটা অবশ্যই দরকার। কিন্তু এই ক্ষেত্রে সবসময় আমরা দেখি বিএনপি একটা সুযোগ সন্ধানী ভূমিকা নেয়। হ্যাঁ, এইবারও মোদীর সরকার যখন বাংলাদেশের সভাপতি চূড়ান্ত হলো তখন বিভিন্নভাবে যোগাযোগ করতেছে মোদীর সাথে যাতে বৈঠক করা যায়। কিন্তু এর পিছনে আপনি তাকান, 1 মিনিটে আমি বলি, একসময় আওয়ামী লীগকে যখন ক্ষমতায় আসার জন্য আন্দোলন করা হচ্ছিল তখন বলতো যে ভারত হয়ে যাবে ফেনী থেকে ওই অংশটা, এরপরে হলো মসজিদে উলুদনি হবে। আমার বাড়ি ফেনী, এখনো ভারত হয় না।
হ্যাঁ, এই সমস্ত সুযোগ সন্ধানী কথাবার্তা কখন বলতে হবে? এখন হয়তো বিজেপিকে খুশি করে কোনোভাবে ক্ষমতার পরিবর্তন করা আমি ক্লিয়ার করে দিই, ভুলে যাবেন না হলে। ভারতের মহামান্য রাষ্ট্রপতি, উনি মাননীয় রাষ্ট্রপতি যখন বাংলাদেশে আসলেন, খালেদা জিয়া তখন দেখা করেন নাই। হরতালের কিসের জন্য? জামাতের ডাকা হরতাল ছিল, সেটা নট বাই বিএনপি। তো এইসব বিষয় কিন্তু আজকে কিন্তু আমাদের মানে আলোচনা করতেই হয়। যদিও এখন বলা হবে যে এটা তো শিষ্টাচারের ভিতরে পড়ে না, কিন্তু আমার মনে হয় যেটা বলা উচিত, যে বারবার মনে করে দেওয়া উচিত বিএনপিকে, যে এই জন্য সাইডকে যে ঐক্যমতের ব্যাপারটা সবাইকে নিয়ে সবাই চিন্তা চেতনার ভিতরে ঐক্যমতটা থাকতে হবে। কেউ তো ভালো করেন না, আপনারা সবাই ভুল করেছেন। প্রতিপক্ষকে গাল করার জন্য সবাই সুযোগ খোঁজেন। আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে কখনো শুরু করে দিই না, আমার মনে হয় কি আভ্যন্তরীণ রাজনীতিতে আওয়ামী লীগের সবচেয়ে প্রতারণা বাণিজ্যদণ্ড থাকতে পারে, কিন্তু আন্তর্জাতিক কতগুলো গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় সম্পদের ব্যবহার কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে জাতীয় ঐক্যমত্য থাকতে পারে। এবং আমি যে জিনিসটা, আমরা যে জিনিসটা চাই, জনগণ যেটা চায়, যে দেশটা মুক্তিযুদ্ধের ধারায় পরিচালিত হবে। সরকারি দল এবং বিরোধী দল, আওয়ামী লীগ এবং বিএনপির মতো বড় দল, তারা সবাই মুক্তিযুদ্ধের ধারায় ফিরে আসবে, জাতি সেটি আশা করে। আমি শেষ করতে চাই বক্তব্য দিয়ে, সেটা কি দেখেন, যে আজকে যে মাননীয় প্রধানমন্ত্রীকে যে সম্বোধনটা দেওয়া হলো, এই যে নানান ঘাত প্রতিঘাত, ষড়যন্ত্র, দেশি বিদেশি সব কিছু কিনে ফেলে ওনাকে হত্যা করার যেসব ষড়যন্ত্র ছিল, বিশেষ করে দুইটি ছিল বড়, একটি আপনার গোপালগঞ্জে, এবং পরবর্তীতে জানেন যে গুলিস্তানে, যেটা আওয়ামী লীগ অফিসের সামনে হয়েছিল। তো সব কিছুকে উনি পিছনে ফেলে কিন্তু উনি ওনাকে সম্বর্ধনা দেওয়ার, আমি মনে করি যে সবচেয়ে বড় কারণ হওয়া উচিত, উপলক্ষ হওয়া উচিত ওনার অদম্য সাহসের জন্য। এই যে ওনার যে ইনডোমিটেবল, যে আপনার বলতে পারেন যে এক ধরনের তার সামনে এগিয়ে যাওয়ার এবং জাতিকে সামনে নিয়ে যাওয়ার এবং জাতিকে রাইট ট্র্যাকে ফেলার, আজকে মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে এই যে আদর্শের জায়গাটায় উনি বাংলাদেশকে আবার পুনর্স্থাপন করছেন, থেকে বড় চ্যালেঞ্জিং ফ্যাক্টর আর কি থাকতে পারে আমাদের রাজনীতিতে এবং আমাদের এই সমসাময়িক ইতিহাসে? শেখ হাসিনার নাম উইল বি আপনার রিটেন ইন দি হিস্ট্রি অফ বাংলাদেশ। এটা আজকে যে যাই বলুক, বিরোধিতা করুক, এটা আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং উনি থাকুক বা না থাকুক, এক সময় এই ওনার নাম থেকে যাবে। আচ্ছা, আপনার কাছে আমি শেষ প্রশ্ন একটি করতে চাই, সেটা হচ্ছে তিস্তা চুক্তি যদি বাস্তবায়ন হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য কি কি সুযোগ সুবিধা বা অর্থনৈতিক উন্নয়নে আমাদের কি কি ভূমিকা রাখবে তিস্তা? না, বিষয়টা হচ্ছে যে আমাদের ভূ প্রকৃতিকে রক্ষা করা, আমাদের পরিবেশটাকে রক্ষা করা, যাতে দেশটা মরুভূমি না হয়ে যায়, যাতে দেশের কৃষি সচল থাকে। এই জায়গা থেকে আমাদের হচ্ছে নদীগুলোর পর অধিকারটা প্রতিষ্ঠা করা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মাত্র নদীর সঙ্গে চুক্তি হয়েছে, তিস্তা হবে দ্বিতীয় নদী। এবং আমার মনে হয় যে এইভাবে আমরা যদি 40 বছরে একটা নদীর সঙ্গে চুক্তি করি, তাহলে এইভাবে হয়তো 100 বছর লেগে যাবে। এই জন্য আমার মনে হয় যে এখানে একটা জয়েন্ট নদীগুলোর ক্ষেত্রে একটা সামগ্রিক আলোচনা শুরু করা দরকার। তিস্তা চুক্তির পরেই সেখানে গঙ্গা এবং তিস্তা চুক্তির আলোচনার ভিত্তিতেই সামগ্রিক একটা ব্যবস্থাপনা দরকার, যাতে ভারত কোনো নদীর পানি প্রত্যাহার না করতে পারে এবং সমস্ত নদীগুলো যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হবে। এবং এই বিষয়টা শুধুমাত্র আমরা বলছি না, ভারতের পরিবেশবিদ এবং সেখানকার পরিবেশ বিজ্ঞানীরাও এই দাবি তুলছে, মানবাধিকার সংগঠনগুলো এই কথা বলছে। অতএব ভারত বাংলাদেশের উভয়ের স্বার্থেই আমার মনে হয় এই জায়গাগুলো সমাধান করাটা খুবই জরুরি। আমরা সবশেষ প্রশ্ন আছে, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান রাজনৈতিক কালচার চলছে, এর থেকে উত্তরণের সহজ উপায় বা সুন্দর উপায় কি হতে পারে? আমরা সবাই একে অপরের সমালোচনা না করে, আত্মঘাতী সমালোচনা না করে, এবং সমালোচনা যদি সঠিক হয় সেটা মেনে নেওয়ার টেন্ডেন্সি আমাদের মধ্যে কবে জাগ্রত হবে? 20 সেকেন্ড বলে যান। 20 সেকেন্ডে তো বলা সম্ভব না। আমি দেখেন খুবই মানে বলতে পারি যে আশাবাদী যে আমাদের যে গণতন্ত্রের যে যাত্রা, এটা অব্যাহত থাকুক এবং এটা একটি সহনশীল জায়গায় থাকুক। সবাই এটা সবাই চাচ্ছে এবং এই জায়গাতে আমরা মনে হয় হাঁটছি এই মুহূর্তে। কারণ আদর্শ ভিত্তিক রাজনীতি, আদর্শের মাধ্যমে যে রাজনীতি, সেটা যদি চর্চা আমরা বন্ধ করে দিই, কারণ মানুষ কিন্তু এখন আপনার আদর্শের রাজনীতি করতে চায়। মানুষ কিন্তু সব আপনার সন্ত্রাস, তারপরে আপনার জঙ্গিবাদ, নাশকতা, এই রাজনীতির বাইরে সেই জায়গায় সুন্দর রাজনীতিতে, সেই জায়গাতে আমরা হাঁটা মাত্র শুরু করেছি। আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যদি বাংলাদেশ থাকে, বাংলাদেশ নিশ্চয়ই আগামীতে অনেক নিরাপদ এবং সত্যিকার অর্থে নিজামী, মাহমুদুল হাসান নিজামী, পুরো নাম বললাম। এবার আমরা ঐক্যবদ্ধ হতে হলে আমাদেরকে বিভক্তির আলটা উঠিয়ে দিতে হবে। সাহেব ভাই একটা কথা বলেছেন, উনি শ্রদ্ধেয় বিজ্ঞ মানুষ। একটি জাতির
কিছু ইস্যুতে কখনো দ্বিমত রাজনীতিকরণ করা যাবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, চেতনা, মৌলিক বিষয়গুলোতে দ্বিমত করা যাবে না। পররাষ্ট্রনীতি, আমরা পাকিস্তান আমলে এখনো পাকিস্তান ভারত চির শত্রু। আমাদের দেশে কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তান, বাংলাদেশপন্থী হতে হবে, বাংলাদেশপন্থী হতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। এবার আপনি। ধন্যবাদ ওনাদের বক্তব্য এবং সবার বক্তব্যের জন্য ধন্যবাদ। তবে যে কথাটি হচ্ছে যে বিভক্তির কথা বলা হচ্ছে, সেখান থেকে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে, দেশ এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিভক্তিটা আসে কোন জায়গা থেকে, জায়গাটা নিরূপণ করতে হবে। জায়গাটা হচ্ছে যখন আপনি জামাত পুষবেন, একসাথে মন্ত্রী বানিয়ে দিবেন, সেই স্বাধীনতার চেতনা নিয়ে চলবেন না, সেইখানেই দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে। সেটা পরিত্যাগ করে আমরা যদি সঠিক পথে আছি, দেশ সঠিক পথে যাবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে যুদ্ধাপরাধীদের বিচার চলছে, এভাবে চলতে থাকলে দেশ সঠিক দ্বারা ফিরে যাবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচনের মাধ্যমে যাতে ক্ষমতাটা বদল হয়, অন্য পথে না হয়, এবং নির্বাচন সঠিক এবং সুন্দর পদ্ধতিতে নিরপেক্ষভাবে নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, এই প্রক্রিয়াকে, এই ধারণাকে সামনে রেখে আমাদেরকে অগ্রসর হতে হবে। এবং নিশ্চয়ই দেশ মুক্তিযুদ্ধের চেতনায় চলতে হবে। এখানে ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক, মানবিক ধারায় আমরা ৭১ যে বাংলাদেশ চেয়েছি, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সব রাজনৈতিক দলকে নিবেদিত হওয়াটা জরুরি। ধন্যবাদ আপনাদের চারজনকে। জনাব সাইফুদ্দিন নাসির, এ কে ফাইয়াজুল হক রাজু, জনাব আবু সাইদ খান এবং মাহমুদুল হাসান নিজামী, আপনাদের চারজনকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠান নিটল টাটা ডেমোক্রেসি। আর এই অনুষ্ঠানটিতে আমরা সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছি এবং বিভিন্ন ধরনের মতামত আমরা পেয়েছি, এবং আমরা আশা করছি সবার বক্তব্যে একটা জিনিস, যে বিষয়টি বেরিয়ে এসছে, যে আমরা সঠিক রাজনীতি করতে হবে, সুস্থ রাজনীতি করতে হবে, প্রতিহিংসার রাজনীতি নয়। আর জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বড় ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন আমাদের অনুষ্ঠানে দেখেছেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে শনিবার সকাল 8:30টায়। অনুষ্ঠানটি আপনারা দেখবেন। ভালো থাকুন। খুদা হাফেজ।